কথা বলতে তো কাশি আসছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো ওই কটা মতো বাজছে, 8:30 মতো বাজছে। তো আমি একটু দেরিতে উঠেছিলাম, ওই 6:30টার সময় আমি উঠেছিলাম। আর দিদি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ করেছিল। আমি উঠে ওই রুদ্র টিফিনটা বানিয়েছি, মানে যেমন তেমন করে বানিয়ে দিয়েছি, মানে কষ্ট করে, আর ওকে রেডি করিয়ে দিয়েছি। তারপরে ও স্কুলে চলে গেল। তো তারপরে টুকটাক একটু বিছানাটা গোছালাম, আর তেমন কিছু এখন আমি করতে পারিনি। তবে এই যে চা খেলাম, মুড়ি খেলাম, এবার হচ্ছে এক এক করে ওষুধ আছে, ট্যাবলেট ওষুধটা খেয়ে নিয়েছি। তার 10 মিনিট পরে যে সিরাপটা খাবো, তো সেই জন্য সিরাপটা নিয়ে এলাম। এটা হচ্ছে কাশির সিরাপ, মানে এমন খুসখুসে কাশি হচ্ছে, মানে কি বলবো, থামছেই না। কথা বলতে গেলে হতে শুরু করছে, তো সেই খুক 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 করে হয়ে যাচ্ছে। তো সিরাপটা এখন খাবো। আর আজকে অনেক কাজ আছে, সব কিছু করতে হবে। দিদি সকাল থেকে ছিল, ওষুধ খেয়ে আমাকে স্ট্রং থাকতে হবে, আর স্ট্রং থেকে আমাকে কিন্তু সংসারের সমস্ত কাজ করতে হবে। আজকে আবার বাবা থাকবে না, মাকে বাবা যে একটু দেখে সেটুকু মায়ের দেখাশোনা করতে হবে আমাকেই। তো চলো এই যে সিরাপটা খাই। সিরাপটা খাওয়ার পর মানে খেতে একটু কেমন, কিন্তু গলাটা বেশ কেমন শিরশির করে, বেশ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা ভাবটা এরকম করে যখন এরকম পড়ি তখন বেশ ভালো লাগে। দিদি আজকে সকাল সকাল অল্প করে রান্নাবান্নাও করে নিয়েছে বাবার জন্য, কারণ বাবা যাবে আজকে ডাক্তার দেখাতে, চোখের ডাক্তার দেখাবে, আবার বাবার সুগারটাও টেস্ট করবে। তো সেই কারণে দিদি যাবে বাবার সঙ্গে। আর আমার শরীরটা ভালো নেই বলে দিদি আবার সকাল সকাল দেখো বাবাকে রান্না করে দিয়েছে। তো ওইদিকে দেখলে আলু মাখা আর হয়েছে ডিমের অমলেট, আর কালকের যে তরকারিটা ছিল সেটা গরম করা হয়েছে, আর প্রেশার কুকারে এখন অল্প করে ভাত করা হয়েছে। পরে আবার তখন আমি রান্নাবান্না করে নেব। বেশ কয়েকদিন থেকে জামা কাপড়গুলো কাচতেই পারছিলাম না গো, অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে। তবে আজকে রুদ্রও বা সাহস দিল, বলল জামা কাপড়গুলো ভিজিয়ে দাও, আমি কেচে দেব। তো সেই কারণে সমস্ত জামা কাপড় ভেজানো হয়েছে। এখানে রুদ্র আর রুদ্রর বাবার বেশি জামা কাপড় আছে, ওদেরই দুজনের আছে বলতে পারো। তো রুদ্র তো এখন মানে এত নোংরা করে দিচ্ছে, একটুখানি খেলা করছে উঠোনে, আর এত এখন উঠোনে ধুলো হয়েছে, ওই বোধহয় 3বার করে আর কি ড্রেস চেঞ্জ করছে, 3বার করে জামা পাল্টাচ্ছে। যে ওর পুরো মানে বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো থাকে সেগুলো সবগুলোই একদম ছাড়া ছিল। তো আজকে না কাচলেও হতো না, তো সেই কারণে আবার ভিজিয়েও দিয়েছিলাম। তো রুদ্রর বাবা দেখো দিকে কেচে দিচ্ছে। আর কি জানো তো, ও কাচছে আমি ধুচ্ছি, কারণ আমি কাচতে গেলে আমার বুকের ব্যথাটা মানে কেমন করে উঠছে, একদম বুকের ব্যথাটা। তো সেই জন্য আমি আর কাচছি না, আমি শুধু ওই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ধামাটা পেতে দেওয়া হয়েছে, ধামা থেকেই দেখো দুজনেই জল নিচ্ছি, ও নিচ্ছে আবার আমিও কেচে নিচ্ছি। তোমরা হয়তো বলবে যে ওই জলেই কাচছো আবার ওই জলেই ধুচ্ছো, তো একবার ধোয়া হচ্ছে, তারপরে পরে আর একবার আর কি ভালো জলে ধুয়ে নেব। ওকে বললাম তুমি ধামাটা নাও, আর আমি তাহলে এই গামলাটায় জল রাখছি আর কলে জামা কাপড়গুলো রাখছি। তো বললো যে আর একবার ধুয়ে নেবে। তো সেই কারণে বললাম যে ঠিক আছে, হ্যাঁ তাহলে আর একবার ধুয়ে নেব। আর কি বলো তো, তাহলে তো ওর জলটা কমে যাবে, মানে এক জায়গা মানে এত মানে ছোটো হয়ে গেছে জায়গাটা, দুটো গামলায় তো জল পড়বে না। তো যাই হোক, ওইদিকে দেখো ওর প্যান্টটাও কাচছে, কারণ কালকে সরষে ঝরানো হয়েছিল, তখন মানে এত নোংরা লেগেছিল মাঠে আর কি, ধুলো বালি কাদা। তো সেই কারণে ওর প্যান্টটাও আর কি সার্ফে দেওয়া হয়েছিল। একদম জোরে জোরে দেখো বাড়ি মেরে মেরে প্যান্টটাকে কেচে পরিষ্কার করে নিচ্ছে। আর এখন কলে জল এসছে, ঘরের কলে, তো ঘরের কলে এখন কেচে নিচ্ছি। আর পুকুরের জলে কাচাই হচ্ছে না জানো তো, পুকুরের জলটা অনেকটা কমে যাওয়াতে জলটা অনেকটা খারাপও হয়ে গিয়েছে। তো যাই হোক, সমস্ত জামাকাপড় আমাদের কাচা হয়ে গেছে, দুজনে মিলে করে নিলাম। আর সত্যি এভাবে যদি দুজনে স্বামী স্ত্রী দুজনে একে অপরকে বুঝে মানে কাজগুলো করা যায় না, খুব সহজে কিন্তু কাজগুলো হয়েও যায়, আর কাজগুলো করতেও ভালো লাগে। এদিকে আমার শরীরটা সত্যিই খুবই খারাপ, মানে শরীরটা খুবই দুর্বল লাগছে। তো আমি তো ওখানে প্রথমে দাঁড়াতে গিয়ে মনে হচ্ছিলো যেন মাথা ঘুরে পড়েই যাব। তো কোনো রকমে আর কি কাচাকুচি করলাম। ওইদিকে আবার দেখছি কাকিমা কাপড় মেলে দিয়েছে, কারণ কাকিমাদের উঠোনে এখন ধান মেলা রয়েছে, তো সেই কারণে এখানে আর কি মেলে দিয়েছিল। আর এদিকে দেখো আমরা দুজনে মিলে যে সমস্ত জামা কাপড়গুলো কাচাকাচি করলাম সেগুলো মেলে দিচ্ছি। বাবা শিব সবাইকে ভালো রাখো।
সবাইকে সুস্থ রাখো, শরীর ভালো থাকবে তবেই তো ভালো লাগবে। জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে ঠাকুরের বাসনপত্র ধুয়ে ফুল তুলে নিয়ে এসে দেখো এখন পুজোটা করে নিচ্ছি। আর আজকে অনেক দিন পর তোমাদের সাথে পুজো করাটা শেয়ার করছি। আর আজকে আমাদের বাড়িরই ফুল তুলেছিলাম, কারণ আমাদের জবা গাছে এখন মানে ঘিয়া জবাটাও ফুটছে আর লাল জবাটাও ফুটছে। তাই দেখো পুরো সিংহাসন জবা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। মাছ বিক্রি করতে এসেছিল। প্রথমে ভাবলাম যে মাছ নেব না, কারণ মাছগুলো খুবই ছোট ছোট, আর এই ছোট ছোট মাছ বাছতে কিন্তু অনেকটাই সময় লাগবে। অতক্ষণ মানে বসে আমি বাছতেও পারবো না, এমনিতেই শরীরটা খারাপ, সব কাজে কিন্তু লেট হয়ে যাচ্ছে, আবার মাছ বাছতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এদিকে রুদ্র বাবা বলছে যে মাছগুলো নিলে তোমারই ভালো হতো, একটু টক ঝাল মিষ্টি করে রান্না করতে তোমারই মুখটা ছাড়তো, একটু ভাত খেতে পারতে। তো ওই আবার মাছগুলো নিয়ে এসছে, দিয়ে ভাগ্নি আবার বলছে কি মামি তোমাকে বাছতে হবে না, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু রান্নাটা করবে, আমরা বেছে একদম রেডি করে দিচ্ছি। তো এদিকে দেখো ওরা একদম মানে মামা ভাগ্নিতে কলপাড়ে বসে পড়েছে মাছ বাছতে, বসে বসে মাছগুলোকে বাছছে। তবে বেশি মাছ ছিল না, এই কটাই ছিল। শেষে গিয়ে রুদ্রর বাবাই আবার মাছগুলো নিয়ে এলো। তো এদিকে আবার ওরা মাছ বাছতে শুরু করেছে, আর কলে জলও চলে গিয়েছে, তাই মগে একটু জল নিয়েছে, সেটা নিয়ে এখন বাছছে। পরে তখন যে জলগুলো তুলে রাখা হয়েছে সেই জল দিয়ে ধুয়ে নেওয়া হবে। রুদ্রর বাবা আর ভাগ্নি আজকে মাছ বেছেছে, মানে কেমনভাবে বেছেছে দেখো, মানে কোনোটার মাথা আছে, কোনোটার মাথা নেই, কোনোটার পেট আছে, কোনোটার পেট নেই। তো যাই হোক, আমি তো মানে অতক্ষণ ধরে বসে বসে বাছতে পারতাম না, তো রুদ্র বাবা বললো কি আমি বেছে দেবো, তো সেই কারণেই আর ওই নিয়ে এসেছিলো। তো যাই হোক, যাই হয়েছে হয়েছে, বেছে তো দিয়েছে। দুই রুগীতে দেখো আজকে বাড়িতে বসে আছি, কে কাকে দেখবে তোমরাই বলো। মানে মা তো বাড়ির মায়ের শরীর খারাপ তোমরা জানো, তার মধ্যে আবার আমি সংসারটাকে দেখভাল করছিলাম, আমি সব কিছু করছিলাম, আমারই শরীর খারাপ হয়ে গেল। তো কী আর করা যাবে, তোদিকে একটু মুড়ি খেলাম, মুড়ি তো খেতেই পারলাম না, এখন হচ্ছে মাকে স্নান করাবো। তো কালকে পারিনি মাকে বাইরে নিয়ে যেতে, মাকে তেল মাখিয়ে গাটা মুছিয়ে দিয়েছিলাম। তো আজকে রুদ্র বাবা আছে বাড়িতে, রুদ্রর বাবা ধরবে আর আমি ধরবো, ধরে মাকে বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে গিয়ে গা ধুয়ে দেবো। মা কিছু ভালো লাগছে না, তো জ্বর সর্দি ব্যথা, ভাত রান্না করতাম না, রান্না ওই দেখো মা কি বলছে দেখো, ভাত রান্না করতে হবে না। ভাত রান্না করলে না করলে কি খাবেন? খাবো না। খাবেন না? মুড়ি খাবেন? রান্না বান্নাটা যেমন করে হোক করতেই হবে, মাজা ঘষা না পারলে রান্না বান্নাটা করতেই হবে বলো, বাচ্চাগুলো আছে, রান্না তো করতেই হবে। যত শরীর খারাপ থাক, মেয়েদের বাড়ির বউদের রান্না বান্নাটা কিন্তু করতেই হয় বলো, প্রত্যেককে। হ্যাঁ জ্বর জ্বালা হয়, ওষুধ খায় করে, যে যার যেই রোগ হয় সেই রোগেরই ওষুধ খায়, ওষুধ খেয়ে সংসারের কাজ রান্নাটা করে। তারপরে আউটি বাউটি যে কাজগুলো আটটি বাড়তি থাকে সেগুলো না করলেও চলে। তো চলো মাকে এখন ওঠাই, দেখি আবার দুইজনে তো আবার রুগী, উঠাতে পারবো নাকি। ও রুদ্র আছো? এসো, দুজনে লোকটা পড়লেই হলো। ধরো হাতে ধরো, এই যে দেখো নিয়ে নিয়েছি সর্ষের তেল, এখন সর্ষের তেল মালিশ করব, বেশি তেল নেই, রুদ্রবাবুকে বলবো আর একটু তেল এনে দেওয়ার জন্য। আর আমিও সাবান টাবান নিয়ে নিব, মানে একদমই ভালো লাগছে না, একদম চপচপে করে সর্ষের তেল নিয়েছি। সবাই বলছে সর্ষের তেল ঠান্ডা সর্দির পক্ষে খুব ভালো, মাথা পুরো গরম। মা মাথা গরম থাকলে সর্ষের তেল নেওয়া ভালো। তো যাই হোক চলো মাকে তেলটা মালিশ করে দিই, গাটা ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে তখন রান্নাবান্না বসাতে হবে। আজকে আর বেশি কিছু রান্না করছি না, আজকে রান্না হচ্ছে আলু সিদ্ধ, ডাল আর ওই যে মাছের ঝাল করা হবে। তো সেই কারণে আমি ভাবলাম
বড় কড়াইয়ে মাটি দিয়ে উনুনে রান্না করে কোনো লাভ নেই। এই ছোট কড়াইটাতে সকালে রান্না হয়েছিল, এই ছোট কড়াইটাতে ডাল আর মাছের ঝালটা হয়ে যাবে। তো সেই কারণে দেখো গ্যাসে আমি আবার ডালটা করে নিচ্ছি। মানে ডালটা আমার হয়ে গিয়েছে, এই যে দেখো পাতলা করে মসুরির ডাল করা হয়েছে। আর ওইদিকে আমি বানাচ্ছিলাম মাছের টকটা। তো এই সবই আর কি গ্যাসে রান্না করে নিচ্ছি। আর এদিকে দিদিরাও দেখো চলে এসছে, আর দিদি এসেই কিন্তু কাজে লেগে পড়েছে। মানে ঘরগুলো সত্যি খুব খারাপ অবস্থা হয়েছিল, ওই যে বাতাস দিচ্ছে আর রুদ্র এটা ওটা ফেলে রেখেছে, ঘরকে একদম কি বলবো নোংরা করে রেখেছিল। দিদি এসে আবার ঝাঁটপাট দিতে শুরু করেছে, সব কিছু ঘর বারান্দা ঝাড় দিয়ে দিল। আর আমি ওদিকে রান্নাটা করছি, মানে গ্যাসে তরকারিগুলো করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, দিদিকে আমি জিজ্ঞাসা করছিলাম আসা মাত্র যে ডাক্তারে কি বলল। তো দিদি বলছে ডাক্তারে বলল কি ইমিডিয়েটলি বাবার চোখটা অপারেশন করতে হবে। মানে যেই ডাক্তারকে দেখিয়েছে আজকে, সেই ডাক্তার আবার কালকে হাসপাতালে বসবে আউটডোরে, তো সেখানে দেখাবে। তো কালকেই বলছে নাকি অপারেশনটা করে নেবে। ওইদিকে গ্যাসে যেগুলো করার ছিল সেগুলো করে নিলাম, মানে গ্যাসের পাটটা চুকিয়ে দিলাম, সব কিছু ঘরে রেখে এলাম। তারপরে দেখো উনুন শালে চলে এসেছি। আর এই যে বারে বারে যাওয়া আসাটা করতে হবে না উনুনে ভাতটা করলে পরে, তো কিছুই লাগবে না, শুধু দেখো জল একদম হাঁড়ি সব কিছু নিয়ে চলে এসেছিলাম। আর কি বলবো, কালকে তো হাঁড়ি মাজতেই পারিনি, কালকের কালি লাগা হাঁড়ি দেখো এখনও পর্যন্ত আছে। তো ওই হাঁড়িটা একটু জল বুলিয়ে নিলাম, তারপরে কিন্তু ওই হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর ঘুঁটে দিয়ে জাল দিচ্ছি না, কারণ শুধু তো ভাতটাই হবে, অন্য কিছু তো আর করতে হবে না। তো সেই কারণে ভাবলাম ওই যে সর্ষের কাঁচকিগুলো আছে ওগুলো দিয়ে তাহলে জালটা দিয়ে দিই। আর মানে চটপট চটপট করে কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়। যদি তোমার কাজ না থাকে, সব কিছু ঠিকঠাক করা হয়ে যায়, তাহলে কিন্তু এই কাঁচকিগুলোতে জাল দেওয়া মানে খুবই ভালো হয়। তো যাই হোক, অনেকক্ষণ বসে বসে আমি জাল দিচ্ছি, দেখো ভাতটা পুরো আমার টকবগিয়ে ফুটে গিয়েছে। আর একটু জাল দিলেই কিন্তু ভাতটা হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। ভাতের মধ্যে দুটো আলু দিয়েছিলাম, সেই আলু দুটোই দেখো দিদি মেখে নিচ্ছে। আর ওইদিকে আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি। আর রুদ্র ভাগ্নে ওরা তো ছোটো মাছ খেতে পারবে না, তো সেই কারণে ওদের জন্য আবার ডিমের পোচ করা হলো, সেটা আমি এইমাত্র গরম গরম করে নিয়ে আসলাম। তারপরেই কিন্তু ভাত বাড়া শুরু করলাম। তো চলো সবার জন্য ভাত বেড়ে নিই, সবাইকে ভাত দিয়ে দিই। আর কি কি রান্না করেছি সেটা তো আগেই তোমাদেরকে বললাম। চলো খাওয়া দাওয়াটা শেয়ার করছি না, খাওয়া দাওয়াটা সেরে নিই। কি বলবো তোমাদেরকে, মানে যতবার খাচ্ছি ততবার ওষুধ। মানে যেই সময়টা আমি খেতাম না সেই সময়টাতেও আমাকে ওষুধ খাওয়ার জন্য খেতে হচ্ছে। যেমন ধরো সন্ধেবেলাটা আমি কিন্তু মুড়ি খুব কম খেতাম, তো এখন সন্ধেবেলায় ওষুধ আছে, তো সেই জন্য আমাকে সন্ধেবেলা মুড়ি খেতে হচ্ছে, আবার সকালবেলাতেও মুড়ি খেতে হচ্ছে। আর সকালে যদি মুড়ি খেয়ে ওষুধটা না খাচ্ছি, তাহলে মানে পরের যে কাজগুলো আছে সেগুলো মানে করা যাচ্ছে না। যেটুকু করলাম, সকালে একটা ওষুধ খেয়েছিলাম, যে করেছি এখন আছে, চলো খাই। সিরাপটা আছে, সিরাপটা 10 মিনিট পর খাবো। ওষুধ খেতে হবে, নাহলে সুস্থ হবা কি করে? দেখি, খেলাম তো ওইদিকে অনেক কটা দিন বলে নিয়ে এসেছিলাম, এটা দেখি কেমন কি মানে সেরে উঠছি নাকি। সেরে তো উঠতেই হবে, তোমায় সেরে যাবে। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট নেব। হ্যাঁ, একটু ঘুমাও। মানে ঘুমালে শরীরটা উঠো ভালো লাগবে। লাগছে তো, লোমগুলো ঠান্ডা লাগছে, জ্বর আসতে শুরু করছে। যে ওষুধ খেয়ে নিলাম, দেখি সন্ধেবেলাটা কেমন থাকছি। কালকে সন্ধেবেলা যে ওষুধটা খেয়েছিলাম সেটা জ্বরের নয়, তো সেই কারণে সন্ধেবেলাটা এমন মাথা ব্যথা করছিল, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো পরে আবার রাত্রে যেটা খেয়েছিলাম সেটা জ্বরের আর মাথা ব্যথা কমানোর, সেটা খেয়ে রাত্রে একটু ভালো ঘুম হয়েছিল। চোখের তলা কালি পড়ে গেছে, কালো কালো রাত লাগছে। জাগা বলো তো ওইদিকে, মাথায় ব্যথার চোটে আমার ঘুম হচ্ছে না, কি বলবো। কালকে রাতটা ওই যে শোয়ার আগে জ্বরের ওষুধ প্লাস ওই যে মাথা ব্যথার ওষুধ খেয়েছিলাম বলে আর কি ঠিক ছিলাম। চলো খানিক ঘুমাও তুমি। রুদ্রকে নিয়ে আসতে হবে, হ্যাঁ, তুমি খানিক গাটা করে দাও। একটা ঘুম মারলে তারপরে দেখবা উঠে সুস্থ লাগবে। ওষুধ খেলা, অনেক ওষুধ দিয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, ওই যে ওষুধগুলো খেলাম তারপর শুয়েছিলাম। তো এখন বিকেলবেলা উঠলাম, 5টা মতো বাজছে। আর আবহাওয়াটা বেশ ভালো লাগছে, কি সুন্দর, মানে দেখো কালারটা মানে লালচে লালচে হলুদ হলুদ ভাব, মানে চারিদিকে মেঘ করেছে, মানে খুব ভালো লাগছে। আর এই যে রুদ্রসোনা বেশ অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছে, আমার আগেও উঠেছিল, উঠে চোখে মুখে জল নিয়ে খেলা শুরু করে দিয়েছে, দৌড়াদৌড়ি করছে, খেলা করছে।
তো এদিকে কাকিমাদের এখানে এসে বসলাম, কাকিমারা সবাই বসেছিল। তো একটুখানি গল্প করব, একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, তারপরে তখন বাড়ি যাবো। বেশ আবহাওয়াটা ভালো লাগছে, মানে কি সুন্দর, মানে কালারটাই চেঞ্জ হয়ে গেছে বিকেলে। অন্যান্য দিন অন্যরকম একটা থাকে, আর হলুদ হলুদ লাল লাল টাইপের, বেশ ভালো লাগছে। দেখো মেঘ হলুদ, কমলা হয়, কমলাই বটে, হ্যাঁ কমলাই দাও, হ্যাঁ কমলাই লাগছে। আজকে রাত্রে রুদ্রর বাবা বানাচ্ছে আলুর দম। কি বলতো, আজকে রাত্রে আমরা সবাই খাবো রুটি। আর এমনিতেও কয়েকদিন থেকে আমি রাত্রে ভাত খাচ্ছি না, কোনো দিন রুটি খাচ্ছি, কোনো দিন আর কি মুড়ি খাচ্ছি। তো ভেবেছিলাম ছোলার ডাল করব আর থাকবে রুটি। তো রুদ্রর বাবা বলছে ছোলার ডাল করতে হবে না, ছোলার ডাল তো প্রায়ই হয়, আজকে আমি করব আমার স্টাইলে আলুর দম। তাই ও দেখো মানে সব কিছু রেডি করে নিয়েছে, এই যে মিক্সিতে মশলাটাও বেটে নিয়েছে। কিভাবে যে কি করবে আমি সেটাই ভাবছি, কারণ অন্য রকমভাবে ও করতে চাইছে। আলুগুলোর দেখো খোসাও ছেলেনি, সেদ্ধ করতে বললাম তাও সেদ্ধও করে নিল না। ও বলছে সিদ্ধও করবো না, ভাজবও না, আমি দেখো করে নেব, শুধু তোমরা খেয়ে দেখবে। তো কি আর বলবো, ওই বলছে করবে, ওই খাওয়াবে আর কি রান্না করে। তো সেই কারণে ওই দেখো রান্নাটা করতে শুরু করলো, আর এখানে আমি বসে বসে শুধু চুপটি করে দেখছি। মানে আমার কিছু বলাও চলবে না যে কি দেব না দেব, আমাকে বললো তুমি শুধু চুপ করে বসে দেখো, তাই আমি চুপটি করে বসে আছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিল, তারপরে দেখো আলুগুলো দিয়ে দিল, যে আলুগুলো কেটে রেখেছিল। তো এখন বলছে ভালোভাবে আর একবার কষিয়ে নেবে, দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। সিমটা বেশ ভালোই বেরিয়েছে গো। রুদ্রর বাবা বানালো আজকে আলুর দম, তবে সেন গন্ধটা দারুণ ছড়িয়েছে। খেতে কেমন হবে জানি না, মানে অন্য পদ্ধতিতে একদম রান্না করলো, খোসা ছাড়ায়নি, আগে আলু ভাজেনি, একদম মানে মশলা কষিয়ে আলু দিয়ে মানে ও নিজের মতো করে রান্না করলো। ও প্রথমে আমাকে বলেই দিয়েছিল যে আমাকে জ্ঞান দেবে না, আমার কিছু শিখিয়ে দেবে না, কিছু বলবে না, আমি নিজের মতো করে রান্না করব। নিশ্চয়ই নিজের প্রতি ওর কনফিডেন্ট আছে যে হ্যাঁ ভালো হবে, ভালো খাওয়াতে পারবো, সেই জন্যই হয়তো বলেছে যে কিছু বলবে না, অমুক দাও, অতটা হলুদ দাও, অতটা লবণ দাও। সত্যি আমি বসেছিলাম, ওকে কিচ্ছু বলিনি, ও নিজের মতো করে বানিয়েছে। আর আজকে আমরা রাত্রে সবাই খাবো আলুর দম আর রুটি করা হবে, দিদি আটা মেখেছে। তো এখন দিদি আর আমি দুজনে রুটি করে নেব, দিদিকে আবার ঘুটে ফেলে দিলাম দুটো উনুনে, তো এখন রুটি করা হবে। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।